বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক, ওটা ফেকু, বুঝলেন কিছু? একদম একদম সত্যি কথা। বিজেপি কি বললো ওদের কথায় একদম কান দেবেন না। ওরা হচ্ছে ফেকু আর আমাদের দিদি হচ্ছে ডাকু। কারণ চাকরি চুরি করেছে 26,000 লোকের। এত চুরি, শুধু বিজেপি কি বললো বিজেপি খারাপ, সিপিএম যা বলবে সিপিএম খারাপ, কংগ্রেস যেটা বলবে তারাও খারাপ। শুধু একমাত্র সতী হচ্ছে আমাদের দিদি, একদম সতী নারী। দিদি যা বলবে সেটা সবাই বিশ্বাস করবে। কারণ স্বাধীনতার পর থেকে এমন কোনো মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গ পায়নি। যদি পেতো তাহলে পশ্চিমবঙ্গটা আজকে পশ্চিম বাংলাদেশ হয়ে যেত। তো হাই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা স্বল্প কথায় শুরু করা যাক। যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে যেগুলো যেগুলো প্রচার করে সেগুলো সব ঠিক, আর ও যা যা সিদ্ধান্ত নেয় সেগুলো সব ঠিক। রাজ্যটা 2011 সালের পর থেকে আমাদের রাজ্যটা যতটা পরিমাণ দেনায় ডুবেছে, প্রত্যেকটা সাধারণ মানুষের মাথার উপরে, যে বাচ্চাটা কালকে জন্ম নেবে তার মাথার উপরে 60,000 টাকার একটা ঋণের বোঝা চাপিয়ে দিদিমণি ভাতা দিয়ে বেড়াচ্ছে। দিদিমণি এর পরিবারকে 10 লাখ টাকা দিচ্ছে, দিদিমণি ওর পরিবারকে 10 লাখ দিচ্ছে। ওকে চাকরি একে চাকরি। আর শিক্ষিত বেকার যুবকরা রাস্তায় বসে আছে। যারা অশিক্ষিত মূর্খ তারা ঘুষ দিয়ে চাকরি করছে স্কুলে। এই তো আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি। যার পেট বড় মোটা, যার পেশিয়া নেই, কিছুই নেই, যার একটা রোগা টিনটিনে চেহারার মানুষ, যে সাধারণত 100 মিটার দৌড়াতে পারবে না, হাঁপিয়ে মরে যাবে, সে আজকে পুলিশের এসআই হয়ে বসে আছে। এটাই পশ্চিমবঙ্গ। আর আমাদের দিদি সবসময় সত্যিবাদী যুধিষ্ঠির। মাদারের বাচ্চা আমাকে বলেছিল কি কি আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। হ্যাঁ, না না দিদি, জগন্নাথ মন্দিরের কাঠ তুমি কেন চুরি করবে? চাকরি বিক্রি করে কম টাকা কি ইনকাম হয়েছে যে তুমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করতে যাবে? ওই টাকায় পুরো জগন্নাথ মন্দির কেন, পুরো পশ্চিমবঙ্গের মানুষকে পোড়ানোর কার্ড ম্যানেজ হয়ে যাবে। জগন্নাথ মন্দির একটা সামান্য, ওরা মূর্খ, ওরা অবোধ, ওরা বোঝে না, ওরা যা পারছে তা বলে যাচ্ছে। তুমি তো দয়াময়ী, তুমি ওদের ক্ষমা করে দিতে পারো না? তুমি তো পারো ক্ষমা করে দিতে। কান মোলা দেওয়া উচিত এদের, কান ধরে উপোস কর। একদম দিদি, তুমি যা বলেছো তোমার সাথে আমি একমত। এদের কান মোলা দেওয়া উচিত। যদি বলো যারা যারা প্রতিবাদ করছে ওদেরকে মাথায় গুলি করে মেরে দিই, তুমি যেটা বলবে সেটা করব। তুমি তোমার কথা আমি অবাধ্য হইনি কোনোদিন, আর হবও না। তুমি যদি বলো তাহলে যারা যারা অন্যায় প্রতিবাদ করবে সব কটাকে মেরে দিই, কাউকে বাঁচিয়ে রাখবো না। দুর্নীতির একটা সীমা আছে দিদি। লোকের লাস্টে কাঠ চুরি করার বদনাম দিল, সবাই তোমার চোরও বললো লাস্টে। ছি 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 ছি। নিজের রাজ্যে তো মুখ পুড়েছিল, পাশের রাজ্যেও মুখ পুড়লো। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব? আমার নিম গাছ বাংলায় কম আছে? আমার বাড়িতেও 4টে নিম গাছ আছে। একদম, তোমার বাড়িতে তো সব কিছুই আছে। তোমার বাড়িতে শুধু একটা জিনিস নেই, পাকার ঘরটাই নেই, আর সব কিছু আছে। বাড়িতে 4টে নিম গাছ আছে, অনেক রকমের গাছপালা আছে। তা বলছি দিদি, তুমি ওই নিম গাছগুলো জগন্নাথ মন্দিরের জন্য দান করলে না কেন? সরকারের অযথা কতগুলো টাকা খরচা হয়ে গেল। তুমি তো পারতে দান করে দিতে। একটা গাছ দান করলে সেখানটায় লেখা থাকতো যে মূর্তিদাতা মমতা ব্যানার্জি। ও না, তুমি তো তা করবে না। সেগুলো হচ্ছে ভাইপোর বড় যে 4তলা বিল্ডিংটা বানিয়েছে, সেই বিল্ডিংয়ের একটা কোনো একটা ফার্নিচার সেট বানানোর কাজে লাগবে। রেখে দাও, রেখে দাও। ঠাকুর বানালে তো মুসলিমরা খেপে যাবে, তাই তুমি ঠাকুর বানিও না। তুমি একটা কাজ করো, ওই কাঠগুলো নিয়ে একটা মসজিদের স্ট্রাকচার বানিয়ে দাও। তাহলে দেখবে মুসলিমরা খুশি হয়ে তোমাকে মন উজাড় করে ভোট দেবে, আর সে ভোট নিয়ে তুমি আবার জিতে যাবে। আর জগন্নাথ ধামেও 500 গাছ পোতা হয়েছে, আরো 100 নিম গাছ পোতা হবে। কারো দয়া চাই না। একদম কারোর দয়া নেব না। দরকার হলে ধার করব, দরকার হলে পশ্চিমবঙ্গ বেচে দেবো, দরকার হলে পশ্চিমবঙ্গের মা বোনেদের ইজ্জত বেচে দেবো, দরকার হলে আমরা সব কিছু বেচে দেবো। কিন্তু কারোর থেকে একটা টাকা চাই না। যতদিন আমাদের দিদি আছে, যতদিন আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, যতদিন কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, ততদিন আমরা কারোর দয়ায় বেঁচে থাকবো না। শুধু একটা কথা, যে দয়া নেবে তাকে কিন্তু 20 টাকার মদের পাউচ দেওয়া হবে না। যতদিন দিদি আছে তোমাদের মদের অভাব হবে না। কেউ কোনোদিন কারোর কাছে মদের জন্য ঝগড়া করবে না। তোমাদের মদ খেতে হলে তৃণমূলের পার্টি অফিসে যাবে, অন্য কোথাও যাবে না। কাজেই মনে রাখবেন, আমরা অত ভিখিরি নই। কে বলেছে? কোন অপদ বালক বলেছে যে তুমি ভিখারি? তোমাকে কে ভিখারি বলবে? দেখো, 26,000 লোকের কাছ থেকে যদি কমসে কম 10 লাখ টাকা করেও না হয়, তাহলেও হচ্ছে 26,000 কোটি টাকা। দিদিকে কে ভিখারি বলছে? তার ঘরে এত টাকা আছে, সে কোনোদিন তার জীবনে অত টাকা দেখেছে? দিদির চাকরি চুরির পয়সাটা এখনো আছে, তোমরা কেন বিশ্বাস করছো না? তোমরা কেন মানতে চাইছো না? দিদি কি এতটাই গরিব? দিদি দরকার হলে ধার করে নেবে, দিদি দরকার হলে আমাদের সব কিছু বেচে দেবে, কিন্তু দিদিকে ভিখারি তুমি বলতেই পারবে না। আর আমরা পকেট মার নই।
একদম আমরা পকেট মার নই, আমরা হচ্ছি রেজিস্টার ডাকাত। এত বড় বড় ডাকাত যে 100 দিনের কাজের টাকাগুলো, সাধারণ মানুষের টাকাগুলো, ওগুলো আমরা ঝেড়ে খেয়ে নিই। আমরা বাচ্চাদের স্কুলের চাল চুরি করে খাই, আমরা অঙ্গনওয়াড়ির ডিম চুরি করে খাই। আমরা কিন্তু অতটাও বড় পকেট মার নই, আমরা হচ্ছি বড় বড় চোর ডাকাত। আমাদের সাথে পকেট মারদের তুলনা করলে পকেট মারদের অসম্মান করা হবে, আমাদের সাথে ডাকাতদের তুলনা করলে ডাকাতদের অসম্মান করা হবে। আমরা তার উপরে। একটা জিনিস কেন বুঝতে পারছো না? আর আমরা পকেট মারও নই আর জোরদারও নই, আমরা মানুষের পাহারাদার। হ্যাঁ, আমরা হচ্ছি মানুষের পাহারাদার। কেমন পাহারাদার সে আমরা ভালো করেই জানি। এমন পাহারাদার যে মুর্শিদাবাদে বাইরে থেকে লোক এসে নাকি হামলা করে দিয়ে চলে গেল আর পুলিশ নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিল, ওটা এরকমভাবেই পাহারাদার। দীঘায় যে জগন্নাথ ধাম উদ্বোধন করতে গেছিলো যেদিন মুখ্যমন্ত্রী, সেই দিনই কত হাজার হাজার লোকের মানি ব্যাগ, ফোন সব চুরি হয়ে গেছে। আমরা এমন পাহারাদার। আমরা এমন পাহারাদার, আমাদের পাহারায় সিভিক পুলিশ সর্বদাই কর্মরত। আমরা এমন পাহারাদার যেখানটায় আমাদের পুলিশরা বসে থাকে থানায় আর সিভিক পুলিশ দাঁড়িয়ে থাকে রাস্তায়। কিসের জন্য? চাঁদা তোলার জন্য। আমরা এমন পাহারাদার যেখানটায় আমাদের রেশনের চাল পর্যন্ত চুরি হয়ে যায়। গরিব মানুষের ঘর করার যদি কোনো টাকা আসে, আমরা এমন পাহারাদার, আমরা তার ঘরে চলে যাই, বলি 2000 টাকা দিবি, একটু মদ এনে খাবো। আমরা এমন পাহারাদার, আমরা ক্লাবে পুজোর জন্য প্রতি বছর 70,000 80,000 টাকা করে দিই, কিন্তু সে টাকার কোনোদিন কোনো হিসেব চাই না। আমরা এমন পাহারাদার যেখানটায় 300 কোটি টাকারও বেশি টাকা দিয়ে মন্দির বানাই, কারণ ভগবান আমাদের পাহারাদার। कहां से आते हैं? আমরা চুরি করি না, আমরা মানুষকে সাহায্য করি। মানুষও বলছিল যে তোমরা চুরি করো না, তোমরা চুরি না করলেও তোমাদের ডাকাতি করো। কিন্তু চোরের জাতকে যদি অপসম্মান করা হবে তাদের তো একটু গায়ে লাগবে। তোমরা তো চুরি করো না, তোমরা ডাকাতি করো, করে যাও। এটা মাথায় রাখবেন। কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন? ঠিক তো, তোমরা জানো দিদি চুরি করেছে, খালি স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ হয়েছিল সেইখানকার খালি চুরিটা করেছে। তোমরা খালি উল্টো পাল্টা কথা বলছো। দিদির ঘর থেকে গাছ এনে জগন্নাথ দেবের মূর্তি বানিয়েছে আর দিদি নিজের পকেট থেকে টাকা দিয়ে মন্দির বানিয়েছে। তোমরা কেন বলেছো দিদি চুরি করেছে? তোমাদের খবর আছে, এক একজনকেও ছাড়া হবে না, সব কটাকে জেলে পুরবো। इसकी माँ का भोला चेहरा। তারাই বলছেন না না এখান থেকে নেয়নি, তাহলে আমার বদনাম করলেন কেন? এর জন্য কত ফাইন হওয়া উচিত? ছে দিদি, তোমার মুখে একটু আটকালো না? এই এতটুকুর জন্য ফাইন নেবে? আর এই 2-4 টাকা নিয়ে কী হবে? তুমি এত হাজার কোটি টাকা নিয়ে বসে আছো, ফালতু 2-4 টাকা ফাইন নিয়ে কী লাভ হবে তোমার? এবং তোমার হাতে যে ফোনটা আছে সেই ফোনটারই তো দাম হবে না, আর তোমার যে জুতোগুলোরই দাম হবে না। ফাইন কীভাবে দেবে ওরা? ওরা তো গরিব মানুষ। তোমার মতো কি ধনী সবাই? ওরা অনেক গরিব দিদি, ওদেরকে ছেড়ে দাও, মাফ করে দাও প্লিজ। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। একটা ভালো করে মন্দির করলাম, সারা বিশ্বের একরকম আশ্চর্য। সত্যিই তো, ভগবানও আশ্চর্য যে কি করে একটা মন্দির থেকে একটা ধাম, একটা কালচারাল সেন্টার বানিয়ে দিল। ভগবানও আশ্চর্য হয়ে গেছে। তাই এটা পৃথিবীর প্রথম আশ্চর্য যেখানটায় মন্দিরের নাম পাল্টে ধাম করে দেওয়া হলো। যে ধামগুলো আছে আমাদের ভারতবর্ষে, সে ধামগুলোরও দিদি কোনোদিন নাম পাল্টে উল্টো পাল্টা নাম দিয়ে দেবে। ভগবানও আশ্চর্য হয়ে আছে। ওটা পৃথিবীর আশ্চর্য, ভগবান আশ্চর্য। আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি। প্রমাণ করুক, আর তা নাহলে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন। দেখো দিদি, এসএসসির যে নিয়োগটা হয়েছিল সেখানটা যে 26,000 জনের চাকরি চুরি হয়েছে, সেটা তো পুরোপুরি প্রমাণ হয়ে গেছে। তাহলে কি এবার কি মানুষ বুঝিয়ে দেবে যে চুরি করলে তার ফলটা কি হয়? মানুষ কিন্তু বোঝাবে, মানুষ বোঝানোর জন্যই আছে। তো তোমাকে একটা কথা বলি, তুমি যে এত ভালো করে চুরি করছো, তুমি যে এত কিছু করছো, আর চোরের মায়ের যে এত বড় গলা হয়, তা কিন্তু তোমাকে না দেখলে আমরা বিশ্বাসই করতে পারতাম না। আমাদের বলতো ঘরের পাশের লোকেরা, তারা চোরের মায়ের বড় গলা, কিন্তু কোনোদিন শুনিনি। আজ স্মার্টফোন আর টিভির দৌলতে আমাদের সেই আশাটা ভগবান পূর্ণ করেছেন। ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর জগন্নাথ ধামকে মন্দির বলাটা ছেড়ে দাও। তোমার যেসব মূর্খ দলদাসরা আছে, ওরা যে জগন্নাথ ধামকে জগন্নাথ মন্দির বলছে, ওদেরকে একটু বোঝাও যে ওটা মন্দির নয়, ওটা একটা সাংস্কৃতিক কেন্দ্র যেখানটায় আমাদের দিদি নৃত্য পরিবেশন করবে। আমি ওই মিটিংটা করার পরে আমি ওদের বাড়িতেও যেতাম, কিন্তু যেহেতু বিজেপি ওদের দুজনকে সরিয়ে নিয়ে গেছে। আচ্ছা, একটা মানুষের মৃত্যুর পরে, তার শ্রাদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তুমি যাচ্ছ তার ঘরে মানুষটাকে দেখতে। তো বিজেপি যখন তার উপরে অ্যাটাকটা হয়েছে তখন তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। তুমি কোথায় ছিলে যেখানটায় তুমি গেলে না দেখতে?
তুমি এখন যাবে তাদেরকে দেখতে। তো তোমার কী ধরনের মানসিকতা, তুমি কেমন ধরনের মানুষ নিজে একবার ভেবে দেখো। এখনও পর্যন্ত বিজেপিকে দোষে যাচ্ছ। তোমার দোষ দেওয়াটা যে লোককে, সেটা যে কবে কাটবে, বা তোমার এই দোষ রাশিতেই জন্ম হয়েছিল, সে জন্ম নিয়েও আমাদের অনেকটা সংশয় বোধ আছে। বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমরা ক্রিমিনাল বলি। সাম্প্রদায়িক দাঙ্গা কারা লাগায় সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আজকে আমাদের পশ্চিমবঙ্গের এই বছরের যে বাজেট, সেই বাজেটে 6,000 কোটি টাকা তুমি মাদ্রাসা বানাতে খরচা করেছো। ওই মাদ্রাসা থেকে বেরিয়ে কোন একটা মাল মানুষের মতো মানুষ হয়ে একটা কোনো বড় পজিশনে গেছে, একটা মানুষকে দেখাও। সেই মাদ্রাসা, যেই মাদ্রাসায় তুমি এত এত কোটি টাকা বিনিয়োগ করছো, সেই মাদ্রাসা থেকে কোনো একটা সমাজ সংস্কারমূলক কাজ হয়েছে, সেটা তুমি দেখাও। আর তুমি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কথা বলছো। সবথেকে বড় দাঙ্গাবাজ হচ্ছে তুমি। তোমার মতো দাঙ্গাবাজ পুরো পশ্চিমবঙ্গ খুঁজে আসলেও পাওয়া যাবে না। এত বড় দাঙ্গাবাজ, এত বড় মিথ্যেবাদী, এত বড় একটা শয়তানি মহিলা আর এই জন্মে কেউ দেখতে পাবে না। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। তাদের আমরা কোনো ধর্ম বর্ণ জাতি হিসেবে বিচার করি না। বাইরে থেকে দেখে আমাদের পশ্চিমবঙ্গকে মনে হবে এটা একটা সুন্দর, শান্ত, সহজ সরল রাজ্য, কিন্তু না। এই রাজ্যে বাংলাদেশিরা এমন পরিমাণে বসবাস করছে, সেই মাদ্রাসাগুলোতে বাংলাদেশিরা গিয়ে কোন শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যারা এমন শিক্ষা পাচ্ছে যে হিন্দুদেরকে হত্যা করা, হিন্দুদের মূর্তি পূজা করা, এগুলোর ঘোর বিরোধিতা করছে। ওই মাদ্রাসায় শেখানো হয় যে তোমার জন্ম থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার একটাই শত্রু, সেটা হচ্ছে হিন্দুরা। আর এই হিন্দুদেরকে তোমাদেরকে বিনাশ করতে হবে, এগুলোই হচ্ছে মাদ্রাসায় শেখানো হয়। আর মাদ্রাসার শেখানোর বিষয় কি সেটা আমরা জানি না। পশ্চিমবঙ্গটাকে আধা পাকিস্তান বানিয়ে আজকে মমতা ব্যানার্জি নিজেকে সেকুলার বলে চিৎকার করছে। তো পশ্চিমবঙ্গে এত এত মানুষ, লাভলি খাতুন বলে একজন মহিলা, সে আবার অঞ্চল প্রধান হয়ে গেছে, যিনি হচ্ছেন বাংলাদেশি। তার পাসপোর্ট কী করে হলো, তার ভিসা কী করে হলো, বা সে অঞ্চল প্রধান কী করে হলো, সেগুলো জানার বিষয় আছে। এগুলো নিয়ে তদন্ত করা খুব দরকার। আর তদন্তের আওতায় যতজন আসবে সব কটাকে অ্যারেস্ট করে পুরো গেটের বাইরে বার করে দেওয়া উচিত। এদের একটাও মানুষকে এখানটায় রাখা উচিত নয়। পশ্চিমবঙ্গের অবনতির জন্য যদি কেউ সর্বোত্তমভাবে দায়ী, সেটা হচ্ছে সিপিএম সরকার। আর এই সিপিএম সরকার এই মমতা ব্যানার্জিকে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্য না থাকলে মমতা ব্যানার্জি কোনোদিনও ক্ষমতায় আসতো না। বুদ্ধদেব ভট্টাচার্য এই মহিলাটাকে ভালো করে শায়েস্তা করতে পারেনি বলেই আজকে পশ্চিমবঙ্গবাসীকে এত পরিমাণে দুর্ভোগ, এত অনাচার, এত অবিচার সহ্য করতে হচ্ছে। আজকে সিপিএমের একটা ভুলের কারণে এই অবস্থাটা হচ্ছে। সবশেষে একটা ভালো কথা বলতে চাই, জীবনে যদি কেউ কোনোদিন উন্নতি করতে চায় তাহলে তৃণমূলে যোগ দাও। কারণ তৃণমূল হচ্ছে মানুষকে দেখুক না দেখুক, দলের লোকগুলোকে ভালোভাবে দেখে রাখে। যদি কেউ নেশা করতে চাও তাহলে তৃণমূলে যাও, যদি কেউ চুরি করতে চাও তাহলে তৃণমূলে যাও, যদি কেউ মেয়েবাজি করতে চাও তাহলেও তোমরা তৃণমূলে যাও, যদি কেউ সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে চাও তোমরা সবাই তৃণমূলে যোগ দিন। আবার কি কলকাতার রাজপথে মিছিল বার করে দিয়েছে 26,000 চাকরি বাতিলের প্রতিবাদে। আর বাতিল করেছে সুপ্রিম কোর্ট, সেটা দেশের সর্বোচ্চ আদালত। এইসব মানুষগুলো, এরা এত মূর্খ, এত গণ্ডমূর্খ, এদের জন্য আজকে পুরো শিক্ষা ব্যবস্থাটাই শেষ হয়ে গেল। এদেরই ছেলে মেয়ে আর কদিন পরে বেরিয়ে আইএসআইতে যাবে। তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।